কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র নজর কাড়ে ভোটের ভিড়ে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটা ওই 1967 সাল থেকে আলাদা একটা সংসদীয় কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করে। 7টা বিধানসভা কেন্দ্র আছে: তেহট্ট, কালীগঞ্জ, নাকাশিপাড়া, পলাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর এবং কৃষ্ণনগর দক্ষিণ। মুসলমান মানুষের সংখ্যাও অনেক, 1/3 না হলেও 1/3 প্রায় কাছাকাছি। বামপন্থীরা জিতেছেন ওখানে, কিন্তু 98-99 এই দুটো নির্বাচনে সেখানে সত্যব্রত মুখোপাধ্যায় বিজেপি তৃণমূলের জোট প্রার্থী হিসাবে জয়লাভ করেন। আবার 2004 সালে জ্যোতির্ময় শিকদার সিপিআইএম এর প্রার্থী জেতেন। 2009 থেকে 19 পর্যন্ত সাংসদ ছিলেন চন্দননগরের ভূমিপুত্র তাপস পাল। 19 সালে মহুয়া মৈত্র হারিয়েছিলেন কল্যাণ চৌবকে। তা মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ হয়ে গেছে। তিনি প্রশ্ন করেছিলেন ঘুষের বিনিময়ে, ভ্যানিটি ব্যাগ, পারফিউম, আরো অন্যান্য কিছু। তার বন্ধু দর্শন হীরানন্দানের কাছ থেকে উৎকোচ নিয়ে সংসদের লগইন আইডি পাসওয়ার্ড তাকে দিয়েছিলেন। এটা যদি অপরাধ না হয়ে থাকে তাহলে অপরাধ কোনটা? আমার আপনার যে অ্যাক্সেস নেই, সাংসদ হিসাবে মহুয়া মৈত্র ছিল। তিনি এমন একজনকে তার লগইন আইডি পাসওয়ার্ড শেয়ার করেছিলেন, তিনি দুবাইতে থাকেন। সম্ভবত কোনো একটা বিজিবিএস এর সম্মেলনে মহুয়ার সঙ্গে দর্শন হীরানন্দানির আলাপ হয়, পরে সেই আলাপ বন্ধুত্বে রূপান্তরিত হয়। তো মহুয়া মৈত্র একটু এক্সেন্ট্রিক, নিজেকে বিরাট বড় ভাবেন। বিদেশি প্রতিষ্ঠানের ডিগ্রি আছে, বিদেশি মাল্টিন্যাশনালে উচ্চপদস্থ কর্মচারী ছিলেন বলে অনেক ক্ষেত্রেই অনেককে তুচ্ছ তাচ্ছিল্য করেন। স্থানীয় সংবাদ মাধ্যমকেও একসময় কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন। ঔদ্ধত্য, অহংকার তার প্রতিটি কথার মধ্যে থেকে ফুটে ফুটে বেরোয়। তবে এবার তিনি বেজায় ফেঁসে গেছেন, কারণ মহুয়া মৈত্র নিজেকে কি বলবো, আইভরি টাওয়ারে অবস্থানকারী একজন বিদ্বজন, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যোদ্ধা হিসাবে নিজেকে তুলে ধরার মরিয়া চেষ্টা করেছিলেন। অনেকটা সফল হয়েছিলেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের একটা অংশ তাকে নিয়ে খুব মাতামাতি করেছিল। এহেন মহুয়া মৈত্র নিশিকান্ত দুবের অভিযোগের প্রেক্ষিতে প্রিভিলেজ কমিটির সামনে তার বয়ান, তারপর সংসদ থেকে তার বহিষ্কার, লোকপাল বলে সিবিআই কে তদন্তের সুপারিশ, সিবিআই এর পিছন পিছন ইডির আগমন, মহুয়া মৈত্রর যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তির তলানিতে ঠেকেছে। যতই মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন করুন না কেন, মুখ্যমন্ত্রীর নিজের ভাবমূর্তিও তো তলানিতে। তাই তিনি আবার কি মহুয়া মৈত্রকে সার্টিফিকেট দেবেন? শুভেন্দু অধিকারী শুক্রবার সেখানে সভা করেছেন, তারপরে পদযাত্রা করলেন, কাতারে কাতারে মানুষ। এগুলো ইঙ্গিত, এবং বিজেপি মরিয়া কৃষ্ণনগরে পদ্মফুল পাঠানোর জন্য। দেখুন, চাপড়া থেকে তৃণমূল একটা লিড এবারও পাবে। আগের বারের মতো সেই লিড থাকবে কিনা সেটা একটা প্রশ্ন। কালীগঞ্জে সংগঠন বিজেপি মেরামত করে ফেলেছে, ত্রুটি বিচ্যুতি। আর পলাশিপাড়ার বিধায়ক ছিলেন টেন্টেড মানিক। তৃণমূল তো ওখানে ঘর থেকে বেরিয়ে প্রচারই করতে পারবে না। আর কৃষ্ণনগর উত্তর, সেখানে বিপুল লিড পাবে বিজেপি। 2019-এও পেয়েছিল, 2021-এ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের একটা আসনেই বিজেপি জিতেছিলেন মুকুল রায়, কিন্তু লোকসভায় তার যে ব্যবধান ছিল, বিধানসভায় তার জয়ের ব্যবধান কমে। কিন্তু এবার লোকসভার নির্বাচন, নেতৃত্বের প্রশ্নে গণভোট, তাই এবার কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থীর লিড পাওয়ার সম্ভাবনা বেশি। আর যতই রাজমাতাকে নিয়ে
ইংরেজের সঙ্গে হাত মেলানোর, মহারাজা কৃষ্ণচন্দ্রের সেই বিষয়টাকে সামনে এনে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা তৃণমূল করুক না কেন, লাভ হবে না। প্রথম কথা, ইতিহাসের এই এত পুরনো বিষয়কে নির্বাচনী রাজনীতির ময়দানে আনান আমি বিরোধী, যদিও রাজমাতাই এটা করেছেন। তার বক্তব্য যে ইংরেজদের সঙ্গে হাত না মেলালে, সিরাজকে তখন প্রতিহত না করতে পারলে সনাতনীরা বিপদের মুখে পড়তেন। আমি ইতিহাসের কালাধার থেকে কোনো ঘটনাকে সামনে তুলে এনে 2024 লোকসভা নির্বাচনের প্রচার হচ্ছে, ব্যক্তিগতভাবে আমি এটা সমর্থন করি না। রাজমাতাকে নিয়ে হয়তো স্থানীয় স্তরে খুব বিক্ষোভ আছে, কারণ তাকে মানুষ সেভাবে পায়নি, তিনি থাকেনও না, পুজোর সময় যান, সিঁদুর খেলার সময় হয়তো মানুষ তার সঙ্গে যোগাযোগ করতে পারেন মাতৃশক্তি। কিন্তু এবার তিনি বিজেপির প্রার্থী, তার জনসংযোগ যথেষ্ট ভালো হচ্ছে এবং সর্বোপরি প্রধানমন্ত্রী তার সঙ্গে ফোনালাপ করার পরে সেখানে বিজেপির পালে আরেকটু হাওয়া লেগেছে। আর মহুয়া মৈত্র এখন নানাবিধ অভিযোগে বিদ্ধ। তার কলকাতার বাড়িতে, তার করিমপুরের কার্যালয়ে, সব জায়গায় ইডি সিবিআই হানা দিয়েছে, তাকে ইডি তলব করেছে। তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন যে নির্বাচনের মধ্যে তাকে যেন না ডাকা হয়। অনেকেই নির্বাচনের কথা বলেন, আপনি যারা সাধারণ মানুষ, তাদেরকে কেউ তলব করলে আপনারা নির্বাচনের কথা বলে সেই তলব এড়াতে পারবেন? তাহলে রাজনীতিবিদদের ক্ষেত্রে কেন ভিন্ন আইন হবে? এটা একটা প্রশ্ন। তো প্রশান্ত কিশোর, আমি শুনলাম রাজ্যের এক মন্ত্রী বলছিলেন আমায় যে প্রশান্ত কিশোর মহুয়াকে ফোন করে নাকি বলেছেন, মহুয়া, ইউ আর গোয়িং টু লুজ। সেটা মহুয়া হয়তো জানেন, কিন্তু ওই নিজের উন্নাসিকতা, এক্সেন্ট্রিক অ্যাটিটিউড থেকে নিজেকে বেরোতে পারেননি। তিনি কোনোদিনই কৃষ্ণনগরের মানুষের ঘরের মেয়ে হয়ে উঠতে পারেননি। তিনি তাদের কাছে ছিলেন দূর গ্রহের বাসিন্দা। যতই নির্বাচনের আগে ঘুরে বেড়ান না কেন, কৃষ্ণনগরের সাধারণ মানুষ তার সঙ্গে নিজেদের আইডেন্টিফাই করতে পারেন না। আর তার উপর যে মারাত্মক অভিযোগ তার বিরুদ্ধে উঠছে, সাংসদ পদ খারিজ হয়েছে, লোকপাল তদন্তের সুপারিশ করেছে, ইডির সমন দিচ্ছে এবং বিজেপি কোমর বেঁধে নেমেছে যে কোনো অবস্থাতেই মহুয়াকে তারা আর সংসদে ফিরতে দেবে না। তাই খুবই বেকায়দায় আছেন। কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক এবং বিজেপি নেতা বিমল শঙ্কর নন্দর সঙ্গে। বিমলদা, শুভেন্দু একটি জনসভায় বলেছেন যে লিপস্টিক, মানি, ভ্যানিটি ব্যাগ যিনি নেন, সংসদের ইমেল আইডি পাসওয়ার্ড বিদেশের একজন বন্ধুকে শেয়ার করে তার কোনো মতেই সংসদে যাওয়া উচিত নয়, এবং একই সঙ্গে বলেছেন যে সংখ্যালঘুরা মানে মুসলমানরাও বিজেপির দিকে আকৃষ্ট হচ্ছে। শুভেন্দুর এই রেটরিক কৃষ্ণনগরের মাটিতে দাঁড়িয়ে কতটা বাস্তবায়িত হতে পারে? দেখুন, কৃষ্ণনগরের মানুষ গত লোকসভা নির্বাচনে যাকে নির্বাচিত করেছিল, এখন তিনি যদি তার রিপোর্ট কার্ডটা পেশ করেন, হোয়াট হি হ্যাজ ডান ফর কৃষ্ণনগর, তাহলেই তো এটা প্রমাণ হয়ে যাবে যে উনি কি করেছেন। উনি কি করেছেন সেটা কিন্তু আজ অব্দি তেমন আলোচনার কিচ্ছু দেখলাম না, বরং অনেক বেশি আলোচনার বিষয়বস্তু হলো যে তাকে অত্যন্ত আনসেরিমোনিয়াস ওয়েতে সংসদ থেকে বিদায় নিতে হলো, যেটা ভারতীয় সংসদের ইতিহাসে ঘটেনি বলবো না, কিন্তু খুব কম ঘটেছে। এবং বাংলার একজন রাজনীতিবিদকে এইভাবে বিদায় নিতে হলো এবং তার সংসদ পদটা চলে গেল, সাংসদ পদটা, উপরন্তু তাকে এখন কেন্দ্রীয় এজেন্সির তদন্তের মুখে পড়তে হচ্ছে।
আমি জানি না এটা পশ্চিমবাংলার রাজনীতিকে কতখানি এটা আঘাত করলো, কতটা লজ্জায় আমাদের পশ্চিমবাংলার রাজনীতি যারা চর্চা করে বা রাজনীতি করে সেই সমস্ত মানুষগুলোকে। এখন অভিযোগ তো মারাত্মক। অভিযোগটা হচ্ছে যে তিনি এমন লোকের সঙ্গে তার পাসওয়ার্ড শেয়ার করেছেন যে ভারতে না বসে সে দুবাইতে বসে সেগুলোকে বারবার অ্যাক্সেস করেছে। এখন একজন সাংসদ তার তো বেশ কিছু ডকুমেন্ট অ্যাক্সেস থাকে যেগুলো আমাদের থাকে না, কারণ তিনি জনপ্রতিনিধি। সেগুলো তিনি যদি তার পাসওয়ার্ডের মাধ্যমে সেগুলোতে কেউ ঢুকে পড়ে, এটা দেশের নিরাপত্তার পক্ষে তো একটা বিপজ্জনক বিষয়। এটা যে কোনো বাচ্চা ছেলে বলবে, ওরা যতই সাধু সাজার চেষ্টা করুন। উনি বলছেন ক্যাশ নেননি, কাইন নিয়েছেন। উনি নিজেই বলেছেন আমি এই নিয়েছি সেই নিয়েছি, আর সেগুলোকে একজন সাংসদের নেওয়ার কথা। একটা দামি কেউ যদি গুচ্ছির ব্যাগ 2 লাখ টাকা দামের নিয়ে নেয়, তাহলে সে কাইন্ড নেওয়ার মানে ক্যাশ নেওয়ার চেয়েও তো মারাত্মক ঘটনা। আমি বলবো আমি বসে পয়সা করেই নিয়ে আমি 2 লাখ টাকা দামের একটা জুতো নিয়েছি। এটা কোনো কথা হলো? কিছুই নিতে পারেন না। ফলে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে মানে কোনো কিছুর বিনিময়ে প্রশ্ন করা এবং তারপরে এই যে অন্যায়টা করেছেন যার জন্য সাংসদ পদ তার চলে গেল, এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এবং কৃষ্ণনগর আপনি মনে রাখবেন, এটা বাংলার ইতিহাসের, বাংলার সভ্যতার একটা কেন্দ্রীয় অঞ্চল। কারণ আমরা যে এই যে বাংলা ভাষায় কথা বলি, ওই বাংলা ভাষাটাই সৃষ্টি হয়েছে কৃষ্ণনগর। নিজেই তো বিতর্কের সূচনা করলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে সিরাজের বিরুদ্ধচারণ করেছে। বাংলার মানুষ কাকে মনে রাখবে, মির্জাফর না সিরাজউদ্দৌলা? এখন বাংলার মানুষ অবজেক্টিভ হয়েতে দেখবে, বাংলার মানুষ দেখবে সত্যি সিরাজউদ্দৌলাকে আমরা যে জায়গায় তুলেছি তিনি সেই জায়গায় থাকার যোগ্য কিনা, তিনি নবাব হিসেবে কতটা দক্ষ ছিলেন এটাও ঠিক, আবার যারা সেখানে বিরোধিতা করেছিল তারা কতটা ঠিক কি কতটা ভুল সেটাও বিচার করবে। তাই আজকাল মানুষ বিচার করবে এবং মানুষের কাছে সব তথ্য রয়েছে, এগুলো চিন্তা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কিন্তু আপনার দ্বিতীয় প্রশ্নটা একটু উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছি। সেটা হচ্ছে যে মুসলিম ভোট ডেফিনেটলি বহুদিন ধরে মুসলিম সমাজকে একটা ভুল বুঝিয়ে রাখা হয়েছিল যে মুসলিমরা নাকি বিজেপি বিরোধী, বিজেপি এলে মুসলিমদের এই করবে সেই করবে। এখন বহু মুসলিম নেতা যারা মোটামুটি বাস্তবে মাটিতে দাঁড়িয়ে সবকিছুকে দেখেন, অবজেক্টিভ হইতে বিশ্লেষণ করেন, লজিক দিয়ে তারা বলতে শুরু করেছেন যোগী আদিত্যনাথ আসার পর একজন মুসলিমকে কি উত্তরপ্রদেশ ছেড়ে পালাতে হয়েছে, সেখানে কি নামাজ পড়া বন্ধ হয়ে গেছে, কিচ্ছু হয়নি। ফলে এই ভয় দেখিয়ে যারা মুসলিম সমাজকে যারা একটা ভোটার হিসেবে ব্যবহার করত, তাদের কিন্তু নিজের যোগ্যতা অনুযায়ী বাঁচতে সাহায্য করেছে মোদী সরকার। এটা কিন্তু তারা বুঝেছে। ফলে মুসলিম সমাজ কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে শিখছেন। আগামী দিনে তারা কিন্তু অবশ্যই তারা যে ভোটিং বিহেভিয়ার দেখাবেন, ভোটের আচরণ, নির্বাচনী আচরণ তারা দেখাবেন, সেটা কিন্তু আর এদের দ্বারা প্রভাবিত হবেন না। মানে বিধানসভা নির্বাচনে 100টার মধ্যে 91টা মুসলমান ভোট তৃণমূল পেয়েছিল। এবার সেই ট্রেন্ডের পরিবর্তন হবে বলে আপনি আশাবাদী? আমি আশাবাদী, ডেফিনেটলি আমি আশাবাদী। এটা হতেই পারে এবং এটা হতেই হবে, কারণ একটা দল বা একাধিক দলের মধ্যে বামপন্থীরাও সমান দায়ী, কংগ্রেসও সমান দায়ী যে তারা একটা সম্প্রদায়কে ভুল বুঝিয়ে তাদের একটু আলাদা করে রেখে দেবে, তো রাখার চেষ্টা করবে, ভোটের বস্তু হিসেবে ব্যবহার করবে। এটা কিন্তু হতে পারে না, এটা হওয়া উচিত না। কিন্তু বিমলদা, এখন তো রাজন্য ভাতাও বিলোপ হয়ে গেছে, আর প্রিন্সলি স্টেটের কোনো এক্সিস্টেন্সই নেই। তা রাজমাতা, রাজকন্যা এইসব উপাধি সাধারণ মানুষের সঙ্গে প্রার্থীর একটা দূরত্ব তৈরি করে নাকি? দেখুন, এখানে যিনি প্রার্থী তার একটা বড় দায়িত্ব রয়েছে মানুষের সঙ্গে মিশে যাওয়ার, মানুষের সঙ্গে কথা বলার। যে আমি হয়তো জন্মেছি একটা পরিবারে, হয়তো সেই পরিবারে একটা সময় সেই পরিবার রাজা ছিল বা বড় জমিদার ছিল, কিন্তু আমি তোমাদেরই লোক। রবীন্দ্রনাথের ভাষায় মন নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আমি তার একাধিক ইন্টারভিউ করলাম, ইনি এটাই করার চেষ্টা করছেন। আমি মনে করি এটা খারাপ নয়, এটা ভালোই হবে। উনি চেষ্টা করবেন ওটা। ধন্যবাদ। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন।